লক্ষ্মী কর্ণাটকের ছোট্ট একটা গ্রামে বড় হয়েছে। ছোটবেলা থেকেই তার মা বাবার মেইন ফোকাস ছিল যে সে পড়াশুনো করে বড় হয়ে যেন কিছু একটা হয়। তার মা বাবা কখনো চায়নি যে লক্ষ্মী একটা এমন মেয়ে হবে যার একটা বয়সের পর বিয়ে হয়ে যাবে অ্যান্ড বিয়ের পর সে সংসার করবে, বাচ্চা কাচ্চা সামলাবে। এই সমস্ত জিনিস একটা মেয়ে তো করে, কিন্তু তার কেরিয়ার নষ্ট করে সে কেন করবে? তো এই মডার্ন থিঙ্কিং নিয়ে তার মা বাবা তাকে বড় করে, মানুষ করে এবং এর রেজাল্ট খুব ভালো করেই আসতে থাকে। লক্ষ্মী একের পর এক স্কুল কলেজে টপ করে। স্কুল টিচারের যে এক্সাম হয় কর্ণাটক সরকারের, সেখানে বসে অ্যান্ড ফার্স্ট অ্যাটেম্পটেই সে চান্স পেয়ে যায় স্কুল টিচিংয়ে। 2005 সালে লক্ষ্মী একটা প্রাইমারি স্কুলে অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করে। খুব ভালো চলছিল এবং এই স্কুলেই আরও একটা টিচার ছিল যার নাম হচ্ছে ইমতিয়াজ। এই ইমতিয়াজের হিস্ট্রিটা কিছুটা এইরকম ছিল। ইমতিয়াজ খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করতো, তো তাদের কাছে একমাত্র অস্ত্রই ছিল শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে তারা কোথাও একটা ভালো জায়গায় যেতে পারবে। তো এই কারণে ইমতিয়াজও খুব ভালো করে পড়াশুনো করে অনেক কষ্টের মধ্যে, এবং একটা সময় সেই স্কুল সার্ভিস কমিশনের এক্সাম দিয়ে একটা স্কুলে চাকরি পায়। এবং এই স্কুলে চাকরি পাওয়ার পর তার একটা নারীকে প্রচণ্ড ভালো লাগতে শুরু করে, এবং সেই নারী হচ্ছে তার সহকর্মী লক্ষ্মী। আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুত্বর পর তাদের মধ্যে প্রেমও হয়। কিন্তু এই যে প্রেমটা হয়েছে, তারা একটা সময় ডিসাইড করে যে তারা তাদের ফ্যামিলিকে জানাবে। কিন্তু এই যে ফ্যামিলিকে জানাবে তার আগে ভাবে যে দুই ফ্যামিলি তো তাদের সম্পর্কটা মানবে না, তো সেই ক্ষেত্রে ফ্যামিলিকে জানিয়ে কী লাভ হবে। তো এই কারণে তলায় তলায় তারা প্রেম করতে থাকে, এবং এই প্রেমটা 2011-তে তারা ডিসাইড করে বিয়েতে রূপান্তরিত করবে। তারা লুকিয়ে লুকিয়ে সবার অজান্তে বিয়ে করে স্কুলের পাশেই একটা রেন্টেড হাউসে থাকতে শুরু করে। 6 মাস পর তাদের ফ্যামিলিকে তারা জানায়, এবং জানানোর পর তারা যেটা আশা করছিল তার ঠিক হয় উল্টো। তারা ভাবছিল যে দুই ফ্যামিলি থেকে মারাত্মক লেভেলের প্রোটেস্ট করা হবে যে কেন তোমরা বিয়ে করেছো, কেন তোমরা আমাদেরকে জানাওনি। সবটাই উল্টো হয়। দুই ফ্যামিলির তরফ থেকে একদম ক্লিয়ারলি মেনে নেওয়া হয়। তারা বলে যে তোমরা দুজনে এডুকেশন নিয়েছো, তোমরা বড় হয়েছো, এবার তোমরা কাকে বিয়ে করবে সেটা তোমাদের ব্যাপার। তারা দুজনে অবাক হয় এবং তাদের ভালোবাসা আরও গাঢ় হয়। তারা একটা ভালো সাংসারিক লাইফ লিড করতে থাকে। 1.5 বছর পর তাদের একটা কন্যা সন্তান প্রাপ্তি হয়, এবং এই কন্যা সন্তান প্রাপ্তির পর তাদের ভালোবাসা আরও বাড়তে থাকে। সালটা চলে আসে 2014। এই সময় হঠাৎই লক্ষ্মীর মায়ের শরীর প্রচণ্ড খারাপ করে। লক্ষ্মীর বাবা ততদিন এই পৃথিবী ছেড়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে লক্ষ্মীর উপর একটা গুরুর দায়িত্ব আসে যে তার মাকে দেখাশোনার। সে তার হাজব্যান্ড ইমতিয়াজকে বলে যে কি করা যেতে পারে। একটা সময় লক্ষ্মী ডিসাইড করে নেয় যে সে তার চাকরি ছেড়ে সোজা তার মায়ের সাথে গিয়ে থাকবে এবং তার মাকে দেখাশোনা করবে। কিন্তু ইমতিয়াজ বলে যে তুমি চাকরি কেন ছাড়বে, তুমি ট্রান্সফার নিয়ে নাও। সে ট্রান্সফারের চেষ্টা করে এবং ট্রান্সফারের কারণটা দেয় যে তার মায়ের অসুস্থতা। 2-3 মাসের মধ্যেই লক্ষ্মী কিন্তু ট্রান্সফার পেয়ে যায় যেখানে তার বাপের বাড়ি ছিল। ইমতিয়াজও চেষ্টা করছিল ট্রান্সফার নেওয়ার জন্য যেখানে লক্ষ্মীর বাড়ি আছে, তাহলে তারা এক স্কুলে যেতে পারবে, পাশাপাশি একসাথে থাকতে পারবে, তাদের সন্তানেরও কোনো অসুবিধা হবে না। কিন্তু ইমতিয়াজের যেহেতু কোনো কারণ ছিল না ট্রান্সফারের, সেহেতু তার ট্রান্সফারটা কিন্তু হোল্ডে হয়ে যায়। লক্ষ্মী তার সন্তানকে নিয়ে মাকে দেখাশোনার জন্য বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ির পাশেই একটা স্কুলে এসে শিক্ষকতা করতে শুরু করে। কিন্তু এর মাঝেই এদের দুজনের জীবনে একটা তৃতীয় মানুষ আসে। অ্যাকচুয়ালি বলতে গেলে এই তৃতীয় মানুষ ইমতিয়াজের আগেই এসেছিল, কিন্তু ইমতিয়াজ সেটা জানতো না। লক্ষ্মী সেটা হয়তো অবজার্ভও করেনি। সেটা হচ্ছে লক্ষ্মী যখন স্কুল টাইমে ছিল তখন তার একটা ভালো বন্ধু ছিল, সেটা হচ্ছে কৃষ্ণমূর্তি। কৃষ্ণমূর্তি লক্ষ্মীকে সবসময় সেফগার্ড করতো। কৃষ্ণমূর্তির ফ্যামিলির অবস্থা খুব ভালো ছিল, এই কারণে এডুকেশনে কোনো দরকার পড়লে, কোনো টিচিং, কোনো বুক, কোনো কিছুর দরকার পড়লে লক্ষ্মীকে সে হেল্প করতো। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা সিক্রেট প্রেম গড়ে উঠেছিল। কিন্তু এই প্রেমের ব্যাপারটা না কৃষ্ণমূর্তি কখনো লক্ষ্মীকে বলতে পেরেছিল, না লক্ষ্মী কৃষ্ণমূর্তিকে বলতে পেরেছিল। স্কুল থেকে বেরোনোর পর দুজনে আলাদা স্ট্রিম চুজ করে, তাদের পথ আলাদা হয়ে যায়, তাদের মধ্যে কথাবার্তাও কোথাও না কোথাও বন্ধ হয়ে যায়। যে যার পথে চলতে শুরু করে, এবং এই পথে চলতে শুরু করে কৃষ্ণমূর্তি ব্যবসা শুরু করে, কিন্তু সে আর কোনোদিনও বিয়ে করেনি। উল্টো দিকে
লক্ষ্মী স্কুল টিচারের জব পায়, সে একজনের সাথে প্রেম করে, তার সাথে বিয়ে করে, তাদের একটা সন্তানও হয়। 2014-তে মায়ের অসুস্থতার কারণে যখন লক্ষ্মী বাড়িতে আসে তখন আবার তার দেখা হয় কৃষ্ণমূর্তির সাথে। প্রথম এই দেখাটা এই জাস্ট একটা বন্ধুত্বই ছিল। লক্ষ্মী তার লাইফের ব্যাপারে বলতো, এদিকে কৃষ্ণমূর্তি তার লাইফের ব্যাপারে বলতো। লক্ষ্মী বারবার বলতো যে তুমি কেন বিয়ে করনি। একটা সময় গিয়ে কৃষ্ণমূর্তি বলেই ফেলে যে আমি একজনকেই ভালোবেসেছিলাম, সেটা হচ্ছে তুমি, কিন্তু সেই সময় আমি তোমাকে বলতে পারিনি, এটা আমার ফল্ট ছিল। এই কারণে আমি আস্তে আস্তে ডিসাইড করি যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, ব্যবসাপাতি করে সমাজের ভালোর জন্য কাজবাজ করে যাবো। লক্ষ্মী এবার বলতে শুরু করে যে তাদের বিয়েটা প্রথম দিকে খুবই ভালো ছিল, সে 5-6 বছর প্রেমও করেছিল, কিন্তু আস্তে আস্তে না তার হাজব্যান্ড ইমতিয়াজ কেমন যেন একটা চেঞ্জ হয়ে যায়। সে মারধরও করতো, নানান রকম বাজে কথাও বলতো, সন্দেহও করতো। তো এই সমস্ত পার্সোনাল ডিটেলস শেয়ার করতে করতে কৃষ্ণমূর্তি আর লক্ষ্মীর প্রেমটা আবার জেগে ওঠে অ্যান্ড তাদের মধ্যে একটা অ্যাফেয়ার শুরু হয়ে যায়। 2 বছর এইভাবে কেটে যায়। 2014 থেকে 2016 চলে এসেছে এবং 2016-তে ইমতিয়াজ শেষমেশ ট্রান্সফার পেয়ে যায় তার শ্বশুরবাড়ির কাছাকাছি একটা স্কুলে। কিন্তু ইমতিয়াজ যখন ট্রান্সফার পায় এই খবরটা শুনে লক্ষ্মী মোটেও খুব একটা খুশি ছিল না। সে ভেবেছিল যে ইমতিয়াজ হয়তো কোনোদিনও ট্রান্সফার পাবে না, হয়তো সপ্তাহান্তে একদিন এখানে আসবে, তো সে এই দিকে তার ভালোবাসার মানুষ কৃষ্ণমূর্তির সাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবে। ইমতিয়াজ ট্রান্সফার নিয়ে এসেই একটা জিনিস দেখে যে তার শ্বশুর বাড়িতে আনাগোনা বেড়েছে কৃষ্ণমূর্তি নামক এক চাইল্ডহুড ফ্রেন্ডের। কিন্তু একটা সময় সে ক্লিয়ারলি ইনস্ট্রাক্ট করে দেয় এই কৃষ্ণমূর্তি এবং লক্ষ্মীকে যে না, তোমরা এইভাবে দেখা সাক্ষাৎ করতে পারবে না, লক্ষ্মীর একটা জীবন আছে, কৃষ্ণমূর্তি তোমারও একটা জীবন আছে। তাদেরকে ভালো করে বোঝায়, কিন্তু বোঝালে কি হবে, তারা তো অলরেডি প্ল্যান করেই ফেলেছিল যে তারা ইন ফিউচার কি করবে, তারা একে অপরের সাথে কি করবে। ইমতিয়াজ তো শুধুমাত্র এখানে থার্ড পার্সন হয়েই এসেছিল। তো ইমতিয়াজের ভবিষ্যৎ তারা এইভাবে লেখে। একটা মেডিসিন শপ থেকে তার মায়ের নাম করে লক্ষ্মী ঘুমের ওষুধ কিনে আনে। 2016 জুলাইয়ের 7 তারিখ সেদিন রাত্রেবেলা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় লক্ষ্মী। ইমতিয়াজ খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় সেই রুমে ঢুকে কৃষ্ণমূর্তি, দুজনে মিলে হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত এই ইমতিয়াজের মাথায় এবং শরীরে করে এবং একটা সময় মৃত্যু যখন কনফার্ম হয়ে যায় তারা সেই বডিটা কৃষ্ণমূর্তির ভাই শিবরাজুর মাধ্যমে একটা গাড়ি করে নিয়ারেস্ট যে ভদ্রাবতী রিভার আছে সেখানে ফেলে দেয়। তারা ভাবে বডিটা ভেসে চলে যাবে এবং এই ঘটনা ঘটিয়ে তারা যে যার জায়গায় চলে যায়। কিন্তু লক্ষ্মী না, এবার তার মনে একটু অনুশোচনা হতে থাকে। সে তার হাজব্যান্ডকে মেরে দিয়েছে, সব থেকে বড় কথা সে তার সন্তানের বাবাকে মেরেছে। তাদের মধ্যে এরকম একটা রোমান্টিক প্রেম গড়ে উঠেছিল যেটা ফ্যামিলি মেনে পর্যন্ত নিয়েছিল, কিন্তু এই জায়গাতে এসে অনুশোচনা। এবার সে রাত্রেবেলা না ঘুমাতে পারছে না। কয়েকদিন পরেই সে জানে যে এই ইমতিয়াজের ভাই ব্রাদাররা বারবার তাকে ফোন করে জিজ্ঞাসা করবে, পুলিশ এসে তাকে কোশ্চেনিং করবে, সবাই তার উপর সন্দেহ করবে এবং সে ধরা পড়েও যেতে পারে। তো এই ক্ষেত্রে সে শুধুমাত্র একটা কথাই ভাবে যে এই সমস্ত কিছুর নিবারণ একটা জিনিসই হতে পারে, সে যদি এই পুরো জিনিসটা স্বীকার করে নেয়। কার সামনে সে স্বীকার করবে? পুলিশের সামনে না, পুলিশের সামনে স্বীকার করলে তাকে তাও জেলে যেতে হবে, হয়তো সাজাটা কম হবে যেহেতু সে সারেন্ডার করছে। সে ডিসাইড করে এই ইমতিয়াজের ভাই এজাজ আহমেদ জানাবে। সে ফোন করে এজাজকে বলে যে তোমার দাদা আমার সাথে প্রচণ্ড বাজে ব্যবহার করতো, আমাদের সব কিছু আলাদা থাকলেও প্রথম দিকে একদম সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু একটা সময় সে আমাকে মারতো, আমার সন্তানের সামনে আমাকে অপমান করতো, আমাকে সন্দেহ পর্যন্ত করতো। তো এই কারণে আমি এই সমস্ত জিনিস আর সহ্য করতে পারিনি। তোমার দাদাকে আমি মেরে ফেলেছি এবং তার বডিটা নদীতে ফেলে দিয়েছি। তুমি দয়া করে পুলিশকে বলো না, অন্তত শুধুমাত্র তোমার ভাগ্নির দিকে তাকিয়ে। আমি যদি জেলে চলে যাই তাহলে তোমার ভাগ্নিকে কে দেখবে? এভাবে যে এজাজ হয়তো তার ভাগ্নির মুখের দিকে তাকিয়ে কাউকে কিছু বলবে না, কিন্তু এজাজ বুঝতে পারে যে এটা একটা ক্রাইম করেছে তার বৌদি, সেহেতু সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুলিশ যায়, গিয়ে লক্ষ্মীকে অ্যারেস্ট করে থানাতে আনে। লক্ষ্মী সমস্ত কিছু স্বীকার করে নেয়। এবার অ্যারেস্টের পালা হচ্ছে কৃষ্ণমূর্তি এবং তার ভাই শিবরাজুকে। তাদেরকে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ দেখে তারা বাড়িতে নেই। তাদের কল ডিটেল, তাদের লোকেশন সমস্ত কিছু দেখে কয়েকদিন পর কর্ণাটক বর্ডার থেকে এই দুজনকে অ্যারেস্ট করে
তারাও সমস্ত কিছু স্বীকার করে নেয়। পুলিশ দেশের সব থেকে বেস্ট ডুবুরিদের আনে ভদ্রা নদীতে নামায়। ভদ্রা নদীতে বডিটা পাওয়ার কথা না, কিন্তু পুলিশ 3 দিন চেষ্টা করে, শেষমেশ ইমতিয়াজের বডিটাও উদ্ধার করে নেয়। কোর্টে যায়, কেসটা চলে। ততদিন এরা সবাই কিন্তু জেলে ছিল। অ্যান্ড নিয়ার অ্যাবাউট 9 বছর পর 2025-এ ফাইনালি জাজমেন্ট আসে। তাতে লক্ষ্মী এবং কৃষ্ণমূর্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কৃষ্ণমূর্তির ভাই শিবরাজুকে দেওয়া হয় 7 বছরের সাজা। যেহেতু সে অলরেডি এই সাজাটা কেটে নিয়েছিল, তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কিন্তু বাদ বাকি দুজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর জাজ এটুকুই বলে, যেটা সব সময় আমি বলি আর আপনারাও আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে বলেন, যে সে একটা টিচার ছিল, সে একটা শিক্ষিত মানুষ ছিল। তার যদি ইমতিয়াজের সাথে থাকতে না ইচ্ছে হচ্ছিল, ইমতিয়াজ যদি সত্যি সত্যি অত্যাচার করতো তার উপর, সে কেস করতে পারতো, তাকে ডিভোর্স দিতে পারতো, দিয়ে একটা আলাদা লাইফ করতে পারতো। কিন্তু কেন সে মারতে গেল? এটা একটা অপরাধ। সে একটা টিচার হয়ে এই জিনিসটা করেছে। সমাজের এটা একটা বাজে অবস্থা ক্রিয়েট করবে। সমাজের বাদবাকিরা শিখবে কী করে যদি টিচারই এরকম করে থাকে? তো সেই ক্ষেত্রে জাজ বলে, আমি এই কারণেই তাদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছি। এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড দুঃখজনক ক্রাইম ঘটনা। একটা ভালোবাসা যেটা শুরু হলো এত ভালো করে, যেখানে এত ডিফারেন্স ছিল। তারা 5-6 বছর প্রেম করলো, সবার থেকে লুকিয়ে তারা বিয়েও করলো। অ্যান্ড বিয়ের পর অদ্ভুতভাবে 2 ফ্যামিলি মেনেও নিল। এ তো শোনায় সোহাগা ছিল, কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না। লক্ষ্মীরও সহ্য হয়নি, সে তার হাজব্যান্ডকে মেরে ফেললো। এবার তার উপর যে ইমতিয়াজ অত্যাচার করতো, তার প্রমাণ কিন্তু তেমনভাবে পাওয়া যায়নি। তো লক্ষ্মী এখানে মিথ্যে বলছে না সত্যি বলছে, এটা একমাত্র লক্ষ্মী জানে আর মৃত ইমতিয়াজ জানে। এটুকুই চাওয়ার যে এই লক্ষ্মী আর কৃষ্ণমূর্তির যেন চরমতম সাজা হয়। যদিও এরা এবার হয়তো হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, সেখানে হয়তো মৃত্যুদণ্ডটাকে আজীবন কারাবাসে পরিণত করে দেওয়া হলেও হতে পারে। নজর থাকবে এই ঘটনায়। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।